আজকের ক্লাসটা স্বামী বিবেকানন্দ এবং আমরা পড়বো বিজয় কৃষ্ণ গোস্বামীকে নিয়ে। তো চলো, স্বামী বিবেকানন্দের একটা ফেভারিট যে কোটেশন, আমার যেটা ফেভারিট আছে, এটাই আমাকে ফেভারিট লাগে, যেটা হচ্ছে কি, অল পাওয়ার ইজ উইথিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তো ইনি এখানে বলতে চেয়েছেন যে তোমার সমস্ত শক্তি তোমার মধ্যেই আছে, তুমি চাইলে অনেক কিছুই করতে পারো। এখানে পাওয়ার বলতে শুধু তোমার শারীরিক শক্তি বোঝানো হয়নি, বোঝানো হয়েছে আত্মবিশ্বাস, সাহস, বুদ্ধি, ইচ্ছা শক্তি, পরিশ্রম করার ক্ষমতা এবং নিজের জীবনকে পরিবর্তন করার শক্তি। ধরো একজন ছাত্র ভাবছে আমি কিছু করতে পারবো না, ধরে নাও উনি ভাবছে যে আমি এটা কাজ করতে পারবো না, ধরে নাও কোনো কাজ রয়েছে সেটা তিনি করতে পারবেন না বা আমার দ্বারা হবে না, এই চিন্তাটাই তার সবচেয়ে বড় বাধা ছিল। তো বিবেকানন্দ বলতে চেয়েছেন যে নিজের মধ্যে থাকা শক্তিকে বিশ্বাস করো এবং ব্যর্থতা এলে নিজেকে দুর্বল ভাবো না, বরং ভাববে যে আমি এখনো পারিনি, কিন্তু চেষ্টা করলে আমি কি করতে পারবো, সেটা করতে পারবো। তো তোমাদের ক্ষেত্রে তোমরা যদি চাও যে ভালো মার্কস নিয়ে আসতে মানে চাও, তো সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে ভালো করে পড়াশোনা করলে অবশ্যই তোমরা কি করবে, পারবে। অবশ্যই তোমরা এই টিউটোটা অবশ্যই তোমরা তোমাদের যে বাড়ি আছে যেখানে তোমরা পড়াশোনা করছো, সেখানে অবশ্যই তোমরা দেওয়ালে মানে সেটে দিবা, যাতে তোমাদেরকে মোটিভেশন আসতে থাকে। তাহলে চলো স্বামী বিবেকানন্দের আমরা পরিচয় থেকে শুরু করছি। তো স্বামী বিবেকানন্দ জন্ম হয়েছিল 1883 খ্রিস্টাব্দে, সরি 1863 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। যখন আমরা পড়ছিলাম পরমহংসের ব্যাপারে, তো সেখানে আমরা ভালো করে জেনেছিলাম যে স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন, তো শ্রীরামকৃষ্ণ পরমহংসের কি ছিলেন, শিষ্য ছিলেন। তার পরিকল্পিত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি ভারতীয় সমাজ ও ধর্মীয় চিন্তায় নতুন জাগরণ সৃষ্টি করেন। তিনি যে ভারতের যে সমাজ ছিল সেখানে কি করেছিলেন, ধর্মীয় ভাবে তিনি চিন্তায় নতুন জাগরণ সৃষ্টি করেছিলেন। এবং ওনার যে শিকাগো সম্মেলন হয়েছিল 1893 সালে, 1893 সালে আমেরিকাতে, সেখানে হয়েছিল শিকাগো সম্মেলন, শিকাগো ধর্মীয় সম্মেলন, শিকাগো সম্মেলন। তো এই শিকাগো সম্মেলনে তিনি যখন বলেছিলেন, মানে যখন ওনার কথা বলার পাড়ি এসেছিল, তো তিনি ওনার তো বেশভূষা দেখতেই পাচ্ছ, যে ভারতীয় কি রকমের বেশভূষা আছে, তোমরা এখানে চিত্রতে দেখো যে বেশভূষা কি রকমের পরে আছেন। তো ওনার একটু একটু কিন্তু ওখানে মজা উড়িয়েছিল আমেরিকাতে, যে সাধু সন্ন্যাসী এখানে কি এসে বলবে। তিনি যখন তার বক্তৃতা যখন শুরু হলো, তিনি বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার আমার প্রিয় ভ্রাতা ও ভাগিনীগণ। মানে তিনি বলেছিলেন যে এই সম্মেলন যখন তিনি বলেছিলেন, এই সম্মেলন শুনে সবাই উপস্থিত প্রায় 7,000 মানুষ দীর্ঘ সময় ধরে হাততালি ও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তাহলে বলো যে কেন এই কথাটি এত গুরুত্বপূর্ণ ছিল, যে ওখানকার মানে ইংরেজরা যে ছিল, তারা 7,000 মানুষ দীর্ঘ সময় ধরে হাততালি দিচ্ছিল। কারণ তিনি তাদের, ওখানে বলা হতো লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা না বলে তিনি কি বলেছিলেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স বলে সম্বোধন করেছিলেন। এর মাধ্যমেই তিনি বোঝাতে চেয়েছিলেন যে সমগ্র মানব জাতি একই পরিবারের সদস্য। জাতি, ধর্ম, দেশ আলাদা হলেও মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক রয়েছে। স্বামী বিবেকানন্দের আদর্শ ও সংস্কার। তো মানব ধর্মের প্রচার, তার মতে মানুষের সেবা করাই তার কি ছিল, প্রকৃত ধর্ম ছিল। তিনি বলেছিলেন যে শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞানে তিনি জীব সেবার কথা বলেছিলেন। এর আগেও আমরা যে মানে এর আগে যে একটা ক্লাস পড়লাম পরমহংস, তো সেখানেও বলেছিলেন শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ মানুষের একই ঈশ্বর আছে, ঠিক আছে, মানুষের মধ্যে কি আছে, সেখানেও বলা হয়েছিল যে ঈশ্বর কি আছে, একই আছে, ধর্ম আলাদা আলাদা আছে, কিন্তু সবার মানে উদ্দেশ্য কি হচ্ছে, তো ঈশ্বরকে জয় করা বা ঈশ্বরকে লাভ করা। তো মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে হবে এবং মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা করলেই তুমি কার সেবা করতে পারছো, ইনডাইরেক্টলি ঈশ্বরের সেবা করতে পারছো। তো এই জিনিসটা তিনি বলেছিলেন মানব ধর্মের প্রচারে তিনি। তারপরে দেখতেই পাচ্ছ এখানে ছবিতে দেওয়া আছে মানব ধর্মের প্রচার কিভাবে করছিলেন তারা। সমাজ সংস্কার, তিনি সমাজের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে কথা বলেন, যেরকম হয়ে গেল তোমার কি দরিদ্র, অশিক্ষা,
অস্পৃশ্যতা, জাতিভেদ, নারী নির্যাতন, পরিধীনতা, তারপরে কি হয়ে গেল তোমার গিয়ে ধর্মীয় গোঁড়ামি, এগুলো নিয়ে তিনি কি করেছিলেন, এগুলো সমস্যার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। দরিদ্র কারা থাকে, দরিদ্র দরিদ্র যারা গরিব থাকে, তো দরিদ্র ও অসহায় মানুষের উন্নতির জন্য তিনি কি করেন, কাজ করার কথা বলেছিলেন। অশিক্ষা, তিনি মনে করতেন শিক্ষায় মানুষের শক্তি বাড়ায় এবং আত্মনির্ভরশীল করে। অস্পৃশ্যতা, অস্পৃশ্যতা বুঝে তোমরা, এটাকে বলে ছুয়াছুত, অনেকদিন ধরে চলেছে, আনটাচেবিলিটি যেটাকে বলে। এটা তোমরা যখন ভারতীয় সংবিধান পড়বা, সেখানে আছে আর্টিকেল আর্টিকেল নাম্বার 17 মেনশন করা আছে। আর্টিকেল 17-তে কি বলা হয়েছে, অস্পৃশ্যতা উন্মূলনের কথাটা বলা হয়েছে, যে ছুয়াছুত, ছুয়াছুত নিয়ে যদি কেউ সমাজে কোন রকমের বিভ্রান্তি ঘটায়, তো তাকে কি করা হবে, তাকে আর্টিকেল 17 মানে যে আর্টিকেল 17 রয়েছে, সেটার ক্ষেত্রে তাকে মানে অ্যারেস্ট করে যেতে পারে। জাতিভেদ, তো জাতিভেদ হয়ে গেল জন্মের ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারণের বিরোধিতা করেন। তো এই যে জাতিভেদ তোমরা তো জানোই, উচ্চ জাতি, নিম্ন জাতি, মধ্য জাতি, এরকমের জাতিভেদ প্রথা চলছিল। তো তার জন্ম থেকেই তাদেরকে কি করে দিত, জাতির ভেদাভেদ করে দিত। যেরকম ইনি মচি আছেন, তো ইনার ছেলেও কি হবে, মচির কাজ করবেন, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। আর কেউ যদি অন্য যেরকম কেউ নোংরা কাজ করে, নোংরা কাজ বলতে ইন দ্য সেন্স, তারা নোংরা কাজ বলতে যে ওই যে তোমাদের ধরে নাও বাথরুম পরিষ্কার করা, তো সেগুলো কাজ যদি সে করছে, তো তার বাচ্চারাও কি করবে, সেই কাজই তারা করবে। তো এই রকমের জাতিভেদ প্রথা কিন্তু চলছিল, তো সেগুলোর কি করেছিলেন তিনি, বিরোধিতা করেছিলেন। নারী নির্যাতন, নারীদের শিক্ষা ও সম্মানের উপর তিনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। পরাধীনতা, মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও জাতীয় চেতনা জাগিয়ে তুলতে তিনি চেয়েছিলেন। ধর্মীয় গোঁড়ামি, তো ধর্মীয় গোঁড়ামির ক্ষেত্রে হচ্ছে যে ধর্মের নামে অন্ধ কুসংস্কার, ঠিক আছে, এই যে ধর্মের নামে অনেক রকমের কি চলছিল, কুসংস্কার চলছিল, সেগুলোকে সংকীর্ণতা করার কি ছিল, বিরোধিতা, মানে ওদের যে ন্যারো মাইন্ডেড হয়ে গেছিল ধর্ম নিয়ে, সেগুলোকে কি করা, বিরোধিতা করেছিলেন তিনি। মানুষ তৈরির ধর্ম, তিনি এমন শিক্ষার কথা বলেন যা মানুষের চরিত্র ও আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি করবে। এই রকমের শিক্ষা, এডুকেশন দেওয়ার কথা বলেছিলেন, যেটাতে মানুষ কি হয়, ধরে নাও এটা কোনো এডুকেশন তাকে দেওয়া হলো, শিক্ষা দিলে, শিক্ষার মধ্যে কি হয়, তোমাদের চরিত্র ফুটে ওঠে, ঠিক আছে, তোমাদের মধ্যে ক্যারেক্টার ফুটে ওঠে। না হলে একটা শিক্ষিত এবং একটা অশিক্ষিত মানুষের মধ্যে তোমরা দেখবা যে কি তফাৎ রয়েছে, অবশ্যই তোমরা বুঝতে পারবা। তার সেলফ কনফিডেন্সটা দেখবা, আত্মবিশ্বাসটা, তার আত্মবিশ্বাসও বেশি থাকবে। যে আনএডুকেটেড পিপল রয়েছে, ও শক্তি বৃদ্ধি করবে। তার লক্ষ্য ছিল শক্তিশালী ও আত্মনির্ভর ভারতকে গড়ে তোলা। তিনি বলেছিলেন যদি আমার মতো 100টা লোক যদি ভারতে থাকে, তাহলে আমরা ভারতকে কি করে দিব, মানে বিশ্বগুরু বানিয়ে দিব। এই রকমের কথা বলেছিলেন কে, আমাদের বিবেকানন্দ, ঠিক আছে। 4 নম্বর, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, এটা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, এখানে প্রিলিমসে তোমাদের কোশ্চেন আসতে পারে। প্রিলিমস মিন্স মানে শর্ট কোশ্চেন, 1 মার্কের যেগুলো আছে, তো মনে রাখবা 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা করেছিলেন, এবং এর মূল লক্ষ্য ওখানে ছিল কি, মানব সেবা করা, শিক্ষা, চিকিৎসা ও সমাজ কল্যাণ, এগুলো তিনি কি করেছিলেন, এগুলোকে বাড়াবা দিয়েছিলেন। তারপরে হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়। তো প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয় বলতে এখানে বোঝানো হয়েছে, প্রাচ্য মানে কি, প্রাচ্য মানে হচ্ছে ভারতীয় আধ্যাত্মিকতা, ঠিক আছে, ভারতের যে আধ্যাত্মিকতা রয়েছে এবং ধর্মীয় ভাবনা, নৈতিকতা, মানবতা ও আত্মজ্ঞানের কথা কিন্তু তিনি প্রাচ্যতে বলেছিলেন। এবং পাশ্চাত্যের মধ্যে সমন্বয় কিভাবে করতে চেয়েছিলেন, এটা করতে চেয়েছিলেন পাশ্চাত্যের মধ্যে, যেরকম বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক শিক্ষা। কারণ ইউরোপের দিকে কি হয়ে গেছিল, ইউরোপের দিকে রেনেসাঁ যুগ চলে এসেছিল, সেখানে বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক শিক্ষা, কর্মদক্ষতা, সংগঠন ও বস্তুগত উন্নতি কিন্তু আগে থেকেই চলছিল। তো আমাদের যে ইস্ট সাইড, ধরে নাও এই সাইডে কি আছে, ভারত আছে, এবং ওয়েস্ট সাইডে কি আছে, তো এদিকে ইউরোপের দেশ, মানে যারা যেগুলো দেশ ডেভেলপ কান্ট্রিজ আছে, তো এটা তোমার কি হয়ে গেল ইস্ট, এবং এটা কি হয়ে গেল ওয়েস্ট। তো ইস্টের মধ্যে কি কি রয়েছিল, ইস্টে ভারতের মধ্যে কি ছিল, ভারতীয় আধ্যাত্মিকতা ছিল, তারপরে ধর্মীয় ভাবনা ছিল, নৈতিকতা ছিল, মানবতা ছিল ও আত্মজ্ঞান ছিল সবার মধ্যে। এবার কি হয়েছে, ওয়েস্টে যখন তোমরা পশ্চিম দেশে যাবে, সেখানে কিন্তু স্ট্রং কি রয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক শিক্ষা, এগুলো রয়েছে। তো সেই জন্যই বিবেকানন্দ মনে করতেন শুধু আধ্যাত্মিকতা দিয়ে
দেশ এগোবে না, আবার শুধু বস্তুগত উন্নতিও যথেষ্ট নয়। তো তিনি বলতে চেয়েছিলেন যে এই যে ওয়েস্টার্ন যে দেশগুলো আছে সেখানে যে বিজ্ঞান প্রযুক্তি আধুনিক শিক্ষা এগুলো নিয়ে যে চলছে, যে শুধু দেশটাকে আগিয়ে দিবে, তো সেটাও হবে না। কারণ যে প্রাচ্য যে ভারতীয় আধ্যাত্মিকতা এগুলো আছে, ধর্মীয় ভাবনা, এগুলোকেও সাথে করে নিয়ে চলতে হবে। তো মানে দুজনের কি আছে, দরকার আছে, ইস্টকে ওয়েস্টের সাথে এবং ওয়েস্টকে ইস্টের সাথে। তাহলে কি হবে, আমাদের দেশটা বেশি মানে বেশি করে এগোতে পারবে। তাই তিনি কি বলেছিলেন, পাশ্চাত্যের বিজ্ঞান ও কর্মশক্তির সঙ্গে প্রাচ্যের আধ্যাত্মিকতা ও মানবতাকে যুক্ত করতে হবে। এটাই কথা এখানে বলা হয়েছে যে তিনি এমন শিক্ষার কথা বলেন। সরি, ওটা না, 3 নম্বর পয়েন্ট না, আমরা 5-এ ছিলাম। তিনি ভারতীয় আধ্যাত্মিকতা ও পাশ্চাত্যের বিজ্ঞান ও কর্মশক্তির মধ্যে সমন্বয় করতে চেয়েছিলেন। বিবেকানন্দের মূল বক্তব্য কি ছিল, উঠো, জাগো এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না। কি বলছে, তোমরা উঠো, জাগো, যতক্ষণ না তোমরা নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারছো ততক্ষণ থেমো না। যেরকম তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তোমাদের টার্গেট কি আছে, তোমাদের টার্গেট আছে 80 থেকে 90% নাম্বার নিয়ে আসা, ঠিক আছে। এবার তোমরা যতক্ষণ না এই নাম্বারটা অ্যাচিভমেন্ট করছো ততক্ষণ কি করতে হবে, তোমাদেরকে উঠতে হবে, জাগতে হবে, এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তোমাদেরকে থামতে হবে না। এই যে রিল্যাক্স করার কোনো দরকার নাই এখন, ঠিক আছে। তোমরা লেগে যাও, কারণ তোমাদের আর বেশি দিন সময় নয়। তো তাড়াতাড়ি করে তোমরা নিজের সিলেবাস গুলোকে শেষ করো। স্বামী বিবেকানন্দের এবার ব্যবহারিক বেদান্ত, এখানে তিনি ব্যবহারিক বেদান্তের কথা বলেছেন। ঠিক আছে, বেদান্তকে যদি করতে বেদ প্লাস কি হয়ে যাবে, অন্ত, এর যদি তোমরা করবা, সন্ধি বিচ্ছেদ করলে বেদ যোগ অন্ত পাবা। তো স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তটা কি ছিল, স্বামী বিবেকানন্দের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তা ছিল ব্যবহারিক বেদান্ত। তার গুরুত্বপূর্ণ চিন্তা কি নিয়েছিল, তো ব্যবহারিক বেদান্ত নিয়ে। এবার ব্যবহারিক বেদান্তটা কি আছে, ব্যবহারিক বেদান্ত বলতে এখানে বলেছেন যে বেদান্তের মূল শিক্ষা শুধু বই থেকে পড়লে হবে না। ঠিক আছে, বই থেকে তোমরা শিক্ষা অর্জন করে নিলে, যেরকম তোমরা ইতিহাসে পড়েছো, ইতিহাসে মোহাম্মদ বিন তুগলকের ব্যাপারে পড়েছো। মোহাম্মদ বিন তুগলক তিনি কি করেছিলেন, মোহাম্মদ বিন তুগলক, তুগলক তো মোহাম্মদ বিন তুগলক কি ছিলেন, ইনাকে বলা যেত যে ইনি কি করেছিলেন, মানে সমাজ থেকে 200 বছর আগের কথাটা মানে ভাবতেন। ঠিক আছে, ধরে নাও এখন 2026 চলছে, তো ইনি 200 বছর আগে, তো তুমি ভেবে নাও 2226। তো 200 বছর আগের কথাটা তিনি ভাবতে পারছিলেন। কেন, কারণ তার মধ্যে কি ছিল, তার মধ্যে এডুকেশন ছিল। ঠিক আছে, পাওয়ারফুল শিক্ষা ছিল। কারণ তার মতো ইতিহাসে কেউ পড়াশোনা নয়, তাই তাকে কি বলা হয়, ইতিহাসের পাগলা রাজাও বলা হয়। এত পড়াশোনা আছে তবুও কি আছে, পাগলের মতো আছে। কারণ কি ছিল, কারণ ছিল যে ধরে নাও 2026-এ সোসাইটিটা আমাদের এখন সমাজ যেরকম আছে, যেরকম ভাবে চলছে, তিনি এই 2026-এ কথাটা ভেবে তুমি যে কোনো কাজ করছো তো করো। ইনি কি করতেন, সবসময় 2226-এর কথা ভেবে কি করতেন, এই সমাজে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেন। কিন্তু ওর যে জনতারা ছিল, যারা, তারা ওর থেকে কিন্তু অনেক কি হয়ে গেছিল, উবে গেছিল। উবে মিনস কি মানে, আর ও মানে ওর নীতিগুলোকে ওরা মানে সহ্য করতে পারছিল না। তো যখন তোমরা পড়বা, তো তোমাদেরকে অনেক হাসি আসবে, আর আমাকে তো বলতে বলতে অনেক হাসি চলে আসছে, তো আর যাচ্ছি না ওদিকে। তো বেদান্তের মূল শিক্ষা কি ছিল, শুধু বই থেকে পড়লে হবে না, বা ধর্মীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের বাস্তব জীবনে, মানুষের যে বাস্তব জীবন আছে সেখানে প্রয়োগ করাই গিয়েছে ব্যবহারিক বেদান্ত। তুমি কোনো কিছু জানো, সেটা কি করবা, সেটা অ্যাপ্লিকেশন করো, কারো উপরে প্রয়োগ করো, তবেই তোমার কি হবে, ব্যবহারিক বেদান্তটা আসবে। এটাই তিনি কি বলেছেন, এটাকেই তিনি ব্যবহারিক বেদান্ত বলেছেন। এর প্রধান বৈশিষ্ট্য কি ছিল, তো মানুষের সেবা। মানুষের সেবা করাটা মানে কি হলো, ঈশ্বরের সেবা। মানুষের সেবা করলে কি হবে, ঈশ্বরের সেবা করতে পারবে। দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য করা, সমাজের উন্নতির জন্য কাজ করা, ধর্মকে মানুষের কল্যাণের সঙ্গে যুক্ত করা, সন্ন্যাসীদের সমাজ সেবায় যুক্ত করা। তো এগুলো ওনার কি ছিল, প্রধান বৈশিষ্ট্য ছিল। যে কেউ স্টুডেন্ট লাইফে সবাই কি করে, স্টুডেন্ট লাইফে সবাই স্বামী বিবেকানন্দকে ফলো করে। স্বামী বিবেকানন্দ ইনাকে যদি তোমরা 5% কি 10%ও যদি ফলো করতে পারো, তাহলে তোমরা জীবনে কি হয়ে যাবে, তোমার উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, কারো কারো থেকে তুমি পিছিয়ে রইবে না। তো অবশ্যই তাকে চেষ্টা করবে, ওনার যে অনেকগুলো কোটেশন রয়েছে সেগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। রামকৃষ্ণ মিশনের ভূমিকা, রামকৃষ্ণ মিশনের মাধ্যমে বিবেকানন্দ শিক্ষা বিস্তার, এখান থেকে এডুকেশন যে মানে বিস্তার করেছিলেন, এক্সপ্লোর করেছিলেন।
বিভিন্ন জায়গাতে। তারপরে চিকিৎসা, যে তোমার মেডিকেল সিস্টেম ছিল, দরিদ্র সেবা, দরিদ্রকে সেবা করা, যেরকম ধরে নাও অসহায় মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদেরকে কি করা, সেবা করা, এই রামকৃষ্ণ মিশনের মাধ্যমে তারা কিন্তু সেবা করছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, এখানে কি আছে, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের মাধ্যমে কি করছিল, গরিবদের তিনি সেবা করছিলেন। তারপরে দুর্যোগের ত্রাণ, দুর্যোগ কোন রকমের কোন সংকট চলে আসলো সেই সময় তাদের পাশে এসে দাঁড়ানো। তারপরে সমাজ কল্যাণ, সমাজের কল্যাণের জন্য কাজ করা, ইত্যাদি কাজকে ধর্মীয় আদর্শের সঙ্গে তিনি যুক্ত করেছিলেন। যেগুলো কাজ আছে এখানে সবগুলো কাজকে তিনি কি করেছিলেন, তিনি ধর্মীয় আদর্শের সাথে কি করেছিলেন, যুক্ত করে দিয়েছিলেন। তো তারপরে আজকে আমরা দেখে নিচ্ছি বিজয় কৃষ্ণ গোস্বামী। তো বিজয় কৃষ্ণ গোস্বামীর পরিচয়টা দেখে নিচ্ছি। বিজয় কৃষ্ণ গোস্বামী 1841 থেকে 1899 খ্রিস্টাব্দে ছিলেন বাংলার একজন বিশিষ্ট ধর্ম সংস্কারক। ইনিও কি আছেন, ধর্ম সংস্কারক। তার জন্ম কোথায় হয়েছিল, নদিয়ার শান্তিপুরে। তিনি শ্রী চৈতন্যের ভাবধারায় কিন্তু প্রভাবিত ছিলেন। ধর্মীয় জীবনে পরিবর্তন, প্রথম জীবনে তিনি ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হন। ব্রাহ্ম ধর্মের প্রতি কি হয়েছিলেন, তিনি প্রথম দিকে তিনি মানে আকৃষ্ট হয়েছিলেন। তিনি ব্রাহ্মণ সমাজের পরিচালক হিসেবে কাজ করতেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে এসে তার ধর্মীয় চিন্তায় পরিবর্তন ঘটে। আগে কি করছিল, আগে তিনি ব্রাহ্মণ সমাজের প্রচার করতেন, ঠিক আছে। সেই সময় ব্রাহ্মণ সমাজটা কি ছিল, পিকে চলছিল। তো আমাদের যে বর্ণ বর্ণ সিস্টেম ছিল, বর্ণ ব্যবস্থা চারটা ছিল না, একটা হলো ব্রাহ্মণ, কি কি ছিল বলো তো, ব্রাহ্মণ, তারপরে কি আছে, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, ঠিক আছে। তো চারটা ছিল। তো ব্রাহ্মণরা পিকে চলছিল। তো তিনি কি করতেন, ব্রাহ্মণ সমাজের প্রচার করতেন যতক্ষণ না তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে এসেছিলেন। যখন থেকে তিনি কৃষ্ণ পরমহংসের সংস্পর্শে আসলেন, তার মধ্যে কি হয়ে গেল, ধর্মীয় চিন্তায় পরিবর্তন ঘটে। তিনি কীর্তন, যোগ সাধনা ও ভক্তির মাধ্যমে মানুষের মধ্যে ধর্মীয় চেতনা জাগিয়ে তোলেন। শেষ জীবনে তিনি হিন্দু ধর্ম ও বৈষ্ণব ধর্মের দিকে কিন্তু ফিরে আসেন। তার গুরুত্ব কি রয়েছে, তিনি ধর্মকে সাধারণ মানুষের কাছে সহজ করে তুলেছিলেন। যে ধর্ম যে ছিল সেটাকে কি করেছিল, মানুষের কাছে সহজ করে তুলেছিল, এবং তার প্রচারের ফলে ভক্তি, কীর্তন ও আধ্যাত্মিকতার প্রসার ঘটে। তিনি সমাজে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করেন। তো আজকের লেকচারটা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। তো ক্লাসটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই ফিডব্যাক দিবা, ঠিক আছে। ফিডব্যাক বলতে ইন্টারেস্ট 10-এর মধ্যে তো তোমরা কত নাম্বার দিবা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। 1 থেকে 5-এর মধ্যে কি থাকবে, গুড থাকবে। 5 থেকে 10-এর মধ্যে কি থাকবে, ভেরি গুড থাকবে। তো তোমরা র্যাঙ্কিং দাও যে কতটা র্যাঙ্কিং দিচ্ছ, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।